আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। বাসাবাড়ির বর্জ্য সংগ্রহের জন্য ডিএনসিসি ১০০ টাকা ফি নির্ধারণ করলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিল আদায় করছে ইচ্ছে মতো। এই কাজ পেতে ওয়ার্ডের আয়তন ও হোল্ডিং অনুযায়ী কর্পোরেশনের তহবিলে অফেরতযোগ্য সর্বোচ্চ ১৭ লাখ ও সর্বনিম্ন ১৫ লাখ টাকা জমা দিতে হয়। কিন্তু এই বাণিজ্য চলে স্থানীয়দের প্রভাবশালীদের ক্ষমতায়। এই সিন্ডিকেট চক্রের কারণে জিম্মি হয়ে পড়েছেন সেবাগ্রহীতারা। অথচ বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকার ২ সিটি কর্পোরেশন প্রতি বছর গৃহকর থেকে ২% ব্যয় পরিচ্ছন্নতা বাবদ করে নিচ্ছে। হাসান মাহমুদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডে বাসাবাড়ির ময়লা সংগ্রহ করে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। এই সিটিতে হোল্ডিং রয়েছে ২,৯৩,৮৮১টি। প্রতিটি হোল্ডিং থেকে গড়ে ১৫০ টাকা নেওয়া হলে মাসে ময়লা বাণিজ্য থেকে আয় কমপক্ষে ৪,৪০,৮২,০০০ টাকা। একটি হোল্ডিংয়ে ৬টি ফ্ল্যাট। এই হিসেবে ঢাকা দক্ষিণে ফ্ল্যাট আছে ১৭,৬৩,২৮৬টি। প্রতি ফ্ল্যাটে গড়ে ১৫০ টাকা করে নেওয়া হলে ময়লা বাণিজ্য থেকে মাসে আয় ২৬,৪০,০০,০০০ টাকা। বছরে আয় অন্তত ৩১৭ কোটি টাকা। ঢাকায় প্রতিদিন প্রায় ৮,০০০ টনের বেশি বর্জ্য উৎপাদিত হয়, যার বড় অংশ ঠিকমতো সংগ্রহ করা হয় না। শহরের মোট বর্জ্যের মাত্র ৩৭% সঠিকভাবে সংগৃহীত হয়, বাকিটা পরিবেশেই থেকে যায়। মাঝে মাঝে গ্যাপ যায়, ২ দিন ৩ দিন নেয় না, তখন আমাদের একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়ায়। তালা হিসাবে টাকা লায়, ১২০ টাকা লায়, ১৫০ টাকা লায়, এইভাবে টাকা লায়। আবার অনেক সময় ২ দিন ৩ দিন পর ময়লা লায়। ২০০ করে নেয় প্রতি ঘরের থেকে। মাসে মনে করেন ১৫ দিন ২০ দিন ময়লা নেয়, তারপরে নেয় না, বলে আসে রাস্তাঘাটের সমস্যা, গাড়ির সমস্যা, বিভিন্ন ওরা দেখায়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা বলেন, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ঠিকাদার কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ডিএসসিসি। হোল্ডিং সংখ্যার সাথে মিলিয়ে তার কত আয় হইতে পারে, ওই আয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ১০০ টাকা নির্ধারণ করেছি, যেন তার প্রতি ইনজাস্টিস করা না হয় এবং আমাদের সম্মানিত জনসাধারণের উপর যেন একটা প্রেশার না পড়ে। কোনো ক্রমেই তাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা নাই। তাদের এস্টাবলিশমেন্ট, জনগণ এবং বেতন টেতন দিয়ে তার কিন্তু অনেক প্রফিট থাকে। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে ডিএসসিসি। মাতোয়াই ল্যান্ডফিলকে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্ক রূপান্তর করে বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি, সার উৎপাদন এবং এলাকাভিত্তিক বর্জ্য সংগ্রহ ব্যবস্থা ঢেলে সাজানো হবে। কম্পোস্ট সারটা আমাদের কৃষিকাজে আমরা সার হিসেবে ইউজ করবো, আর বায়োগ্যাসটা আমরা ইলেকট্রিক প্ল্যান্টে ইউজ করবো। হাসান মাহমুদ, আরটিভি, ঢাকা। ঈদের ৪ দিন পেরিয়ে গেলেও ফেনীর ছাগলনাইয়া পৌরসভার বিভিন্ন এলাকায় এখনও পড়ে আছে কোরবানির পশুর বর্জ্য। সময়মতো বর্জ্য অপসারণ না হওয়ায় দুর্গন্ধ ও পরিবেশ দূষণে চরম দুর্ভোগে পড়েছেন পৌরবাসীরা। তাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছে। ফেনী থেকে এম এ আকাশের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। ঈদের দিন থেকে শুরু করে গত ৪ দিন ধরে ছাগলনাইয়া পৌরসভার প্রধান সড়কে ও আবাসিক এলাকায় জমে আছে কোরবানির পশুর বর্জ্য। বৃষ্টির পানিতে এসব বর্জ্য পচে সৃষ্টি হয়েছে তীব্র দুর্গন্ধ, ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য জমে থাকায় পরিবেশের পাশাপাশি ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে। আমরা দোকানের আশপাশেও আসতে পারতেছি না, এটার গন্ধে এবং কি পোকামাকড়গুলো দোকানের ভিতরে ঢুকতেছে। আশপাশে আমাদের কাস্টমাররা পর্যন্ত এগুলো দেখে আসে আবার মাল কিনার থাকলে অনেক সময় চলে যাচ্ছে। প্রশাসন, উদ্যোগ কর্তৃপক্ষ সবাই এখান থেকে সারাদিন চলাফেরা করে, ওনারা কি দেখতেছেন এই ডাস্টবিনটা পরিষ্কার করতেছেন? আছে এখানে পথচারী অনেক কষ্টে আছে, আমরা অনেক কষ্টে আছি। তো দয়া করে এখানে যারা দায়িত্বশীল আছে, দায়িত্বমান যারাই আছে, তারা এটার প্রতি তারা একটু নজর দাও। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, ময়লা সরানোর এক্সকেভেটর নষ্ট হয়ে যাওয়ায় সাময়িক সমস্যা দেখা দিয়েছে। এক্সকেভেটরটা নষ্ট হওয়ায় পার্টস চট্টগ্রাম থেকে আনতে হইতেছে। অতিরিক্ত লেবার দিয়ে আমরা কাজ চালাই দিতেছি। যদি অতিরিক্ত লেবার দিয়ে কাজ চালাই নিতাম তাহলে ময়লা আবর্জনা স্তূপ হয়ে যেত, রাস্তা ব্লক হয়ে যেত। দ্রুত সময়ের মধ্যে বাকি বর্জ্য অপসারণের কাজ শেষ করার আশ্বাস এ কর্মকর্তার। ছাগলনাইয়া পৌর এলাকায় কোনো জায়গায় বর্জ্য ছিল না, তো আমাদের গাড়ি নষ্ট হয়ে যায় হঠাৎ করে, মেশিন নষ্ট আছে, গাড়ি নষ্ট, লোক দিয়ে আমরা অপসারণের কাজ চলমান আছে। দ্রুত বর্জ্য অপসারণ করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে পৌর কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। আবরার মাহি, আরটিভি।
ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এক শিশুসহ 5 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। নিহত এবং আহতদের বাড়ি যশোরে। তাদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পুলিশ জানায়, ভোরে ঢাকা ভাঙা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম আন্ডারপাসের আগে থেকে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পিছনে ঢাকা থেকে যশোরগামী প্রাইভেট কার ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেট কার চালকসহ 4 জন। আহত হয়েছেন 3 জন। তাদেরকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। তাদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে বানিয়াচং উপজেলার জীবন দাসের বিরুদ্ধে। পরিবারের দাবি, রোববার সকালে বিয়ের প্রলোভন দেখে ভুক্তভোগী নদী দাসকে বাড়ি থেকে নিয়ে যায় অভিযুক্ত। ধর্ষণের পর রাতে ফেলে যায় রাস্তার পাশে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হবিগঞ্জ থেকে শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। মাত্র এসএসসি পরীক্ষা শেষ করেছিল হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মশাকালী গ্রামের নদী দাস। মায়ের মৃত্যুর পর নানা বাড়ি থেকে লেখাপড়া করত সে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে একই উপজেলার জীবন দাস। 31 মে রবিবার সকালে নদীকে নিয়ে পালিয়ে যায় সে। রাতে শহরের উপেতনগরের সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নদীকে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 জুন সোমবার ভোরে মৃত্যু হয় তার। নদী দাদু আমি আমার কাছে শুধু হাল থেকে হই, আমার তো আর ছেলেগুলো নাই। আমি নদী ছাড়া আর খুঁজতে দেখতাম না। আমি তো হসপিটালও এইগুলো কইছে, দর্শন করছে, মারছে, নাইলে এই অবস্থা কেন হইতো। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত মিলেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাত 2টোর দিকে 16 বছর বয়সী মেয়েটার নাম নদী, সে আমাদের ইমার্জেন্সিতে আসে এবং তার অ্যাটেন্ডেন্ট যারা নিয়ে এসেছিলেন হিস্ট্রি দিয়েছেন যে সেক্সুয়াল অ্যাসল্ট। তো আমাদের ইএমও মহোদয়, যিনি ইমার্জেন্সির দায়িত্বে ছিলেন, নিয়ে দেখেছেন পেশেন্টটাকে। দেখে সে পুরোপুরি একবারে জিসিএস, আমরা সে হিস্ট্রিতে লিখে রেখেছি 12 আউট অফ 15। এখানে ভর্তি অবস্থায় আমাদের এখানে ভোর 6টার দিকে মেয়েটা মারা যায়। পুলিশ বলছে, সব দিক বিবেচনায় ঘটনাটির তদন্ত চলছে, দ্রুতই মামলা নেওয়া হবে। ছেলেটা হলো জীবন দাস, এটা আইনজীবী সহকারী। ওর সাথে প্রেমের সম্পর্ক ছিল। আমরা যারা বুঝতে পারতেছি, ঘোরার সময় মেবি কারো কাছ থেকে কোনো মোটরসাইকেল নিয়ে গিয়ে দেখতেছি আমরা বিষয়টা। এখন আমরা এই যে আসল কারণটা পাচ্ছি না। সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV। বাগেরহাটের খানজাহান আলী মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর 4টার দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। জেলার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মামুনুর রশিদও শিশুটির মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে একটি কুমির শিশুটিকে কামড়ে পানির নিচে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং নৌকা নিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। আদ্দিন হাসপাতালে 6 শিশুকে অব্যবস্থাপনা ও অবহেলার মাধ্যমে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সন্তান হারানো হাবিবুর রহমান ফাহিমা দম্পতি। 27 মে রাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে তারা বলেন, সে সময় ওয়ার্ডে কোনো চিকিৎসক বা নার্স ছিল না। পরে 3 দিনের আয়েশাকে NICU-তে নিলে চিকিৎসক পেটে গ্যাস জানিয়ে আবার ওয়ার্ডে ফেরত পাঠান। এরপর মারা যায় সে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। আদ্দিন হাসপাতালে 24 মে জন্ম নেয় আদরের সোনামণি আয়েশা। 27 মে বাবা মার কোলে করে বাড়ি ফেরার কথা ছিল। তার জন্য কেনা হয়েছিল ঈদের নতুন জামা। কথা ছিল একসাথে ধুমধামে আনন্দে ঈদ কাটবে তাদের। আয়েশা বাবা মার কোলে করে বাড়ি ফিরেছে ঠিকই, তবে প্রাণহীন হয়ে। মাটি হয়েছে ঈদ আনন্দ। জামা আছে ঠিকই, কিন্তু নেই শুধু আয়েশা। নবজাতকের বাবা সেদিন রাতের বর্ণনা দিয়ে বলছিলেন, চিকিৎসক নার্স না থাকায় বিপাকে পড়েছিলেন তারা। কি ঘটেছিল কেউ বুঝতে পারেনি। যাই দেখি আমার বেবি বমি করতেছে। অনেক চেষ্টা করছে কৃত্রিমভাবে, আর বেরোতে পারে নাই, মারা গেছে। এদেরকে হত্যা করা হয়েছে।
আয়েশার মা বলেন, একের পর এক শিশু অসুস্থ হলেও তারা সেখানে অসহায় হয়ে পড়েন। শিশু মারা যাওয়ার পরে টনক নড়ে সবার। কিরকম নিস্তেজ হয়ে গেছে চেহারা, পরে আমি শুনছি যে বাবু মারা গেছে। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ সহ হাসপাতালগুলো দেখভালের দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলোও এ হত্যার দায় এড়াতে পারে না জানিয়ে তাদেরও শাস্তি চান ভুক্তভোগীরা। আমরা যেন একটা সঠিক ক্ষতিপূরণ পাই। আর বাদল, RTV, ঢাকা। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আসছে বাজেটে দেশের টেলিকম খাতে কর কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। জানা গেছে নতুন সিমে আরোপিত ৩০০ টাকার শুল্ক কমিয়ে ২০০ টাকা করার প্রস্তাব করা হচ্ছে। সিম রিপ্লেসমেন্টে বিদ্যমান ৩০০ টাকার শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার এবং আইওটি সিম শুল্কমুক্ত করার পরিকল্পনাও রয়েছে। মোবাইল অপারেটররা মনে করছে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ানো এবং বিনিয়োগ আকর্ষণে কর কাঠামো সংস্কার জরুরি। সরকার আগামী ৫ বছরে কর্মসংস্থান বৃদ্ধি ও ১০ বছরের মধ্যে শীর্ষ ডিজিটাল অর্থনীতির দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে। বর্তমানে মোবাইল রিচার্জের প্রতি ১০০ টাকায় ৩৯ টাকা কর হিসেবে সরকারি কোষাগারে যায়। খেলার খবর, ক্রিকেট। ত্রিদেশীয় সিরিজের নিজেদের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ডের গ্রেঞ্জ ক্রিকেট ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এর আগে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৮ রানে হেরে ব্যাকফুটে রয়েছে জ্যোতির দল। সিরিজে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রাসদের। তাই অতীত সমীকরণ ভুলেই ম্যাচ জিতে লড়াইয়ে ফিরতে মরিয়া নিগার সুলতানা জ্যোতির দল। এদিকে টানা ২ জয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে স্কটল্যান্ড। এই ম্যাচ জিতে তারাও চায় নিজেদের অবস্থান শক্ত করতে। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। প্রধানের সংবাদ দুপুর ১২টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।